আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় আছো। ব্যবসায় ও বাণিজ্যিক আইন কিংবা ব্যবসায়ের আইনগত পরিবেশ এই বিষয়টির ধারাবাহিকভাবে আলোচনায় আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য স্বাধীন সায় বা সম্মতি। আমরা এটি চুক্তি থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে চুক্তি সম্পাদনের যোগ্যতা শেষ করে আজকে স্বাধীন সায় বা সম্মতির মধ্যে এসেছি। আজকে আমরা এটি নিয়েই আলোচনা করব। এটি ব্যবস্থাপনা সম্মান ২য় বর্ষে এবং হিসাব বিজ্ঞান সম্মান ৩য় বর্ষে আছে এবং বিবিএ পাস কোর্স ২য় বর্ষের মধ্যেও আছে। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, স্বেচ্ছা বা স্বাধীন সায়, বল প্রয়োগ, ইহার ক্ষেত্র ও পরিণাম। প্রথমে দেখা যাক স্বেচ্ছা বা স্বাধীন সায় বলতে কি বোঝায়। এখানে স্ক্রিনে দেখছো সায় বা সম্মতি বলতে একাধিক পক্ষের মধ্যে কোনো কিছু করা বা না করা বিষয়ে মতের মিলকে বোঝায়। সায় বা সম্মতি যদি স্বাধীনভাবে বা অন্যায় প্রভাব ছাড়া হয় তবে তাকে স্বেচ্ছাসায় বলে। স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় বৈধ চুক্তির অপরিহার্য উপাদান। দুই বা ততোধিক ব্যক্তির সম্মতি থেকে চুক্তির উদ্ভব হয়, কিন্তু সম্মতিকে বৈধ হবার জন্য কিছু পূর্ব শর্ত থাকে, তার মধ্যে স্বাধীন বা অবাধ সম্মতি অন্যতম। কোনো চুক্তি গঠন করতে হলে চুক্তিভুক্ত পক্ষগুলোকে অবশ্যই একই বিষয়ে একই উদ্দেশ্যে একমত হতে হবে। এই ঐক্যমত্য পৌঁছার বিষয়টি অবশ্যই স্বতঃস্ফূর্ত ও স্বেচ্ছাপ্রণোদিত হতে হবে। ব্যক্তি যখন নিজ থেকে সায় প্রদান করে তখন তাকে স্বেচ্ছাসায় বলা হয়। এই স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় বৈধ চুক্তির একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত। সকল পক্ষে স্বেচ্ছা প্রদত্ত সায় দ্বারা চুক্তি সম্পাদিত না হলে তা বৈধ হয় না। আমরা দেখি চুক্তি আইনের ১৩ ধারা মতে two or more persons are said to consent when they agree upon the same thing in the same sense, section 13। যখন দুই বা ততোধিক ব্যক্তি একই বিষয়ে একই অর্থে একমত হয় তখন তাদের সায় প্রদত্ত হয়েছে বলে ধরা হয়। সুতরাং সংশ্লিষ্ট দুটি পক্ষের একই বিষয়ে একই অর্থে একমত হওয়া সায়ের জন্য অপরিহার্য। আবার চুক্তি আইনের ১৪ ধারায় বলা হয়েছে consent is said to be free when it is not caused by coercion or undue influence or fraud or mispresentation of mistake, section 14। বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যে বর্ণনা, প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদত্ত হলে তাকে স্বেচ্ছাসায় বলা হয়। কিন্তু ১৪ নং ধারা মতে নিম্নোক্ত অবস্থায় পরিণতি হয়ে যে সায় প্রদান করা হয় তাকে স্বেচ্ছাসায় বলা হয় না। বল প্রয়োগ দ্বারা প্রণোদিত সায়, অনুচিত প্রভাব দ্বারা প্রণোদিত সায়, মিথ্যা প্রতারণা দ্বারা সায় এবং ভুল দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা স্বেচ্ছাসায় প্রদত্ত হলে চুক্তি বৈধ হয়, কিন্তু স্বেচ্ছা প্রদত্ত সায় না হলে সেই সম্মতি বাতিলযোগ্য বলে গণ্য হয়। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছে করলে তা বাতিল করতে পারে, তবে ভুলের কারণে ক্ষেত্র বিশেষে তা শুরুতেই বাতিল বলে গণ্য হয়। আমরা দেখি যে ১৪ নং ধারা অনুযায়ী বল প্রয়োগের যে সায় দেয় সেটা কখনোই স্বেচ্ছা হয় না। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোনো কাজ উদ্ধার করা বা কাজ হতে বিরত রাখাকে বল প্রয়োগ বলা হয়। বল প্রয়োগের মাধ্যমে আদায়কৃত সায় স্বেচ্ছাসায় নয়। চুক্তি আইনের ১৬ ধারা অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষদের মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যে চুক্তির এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং যখন অন্যায় সুবিধা লাভের উদ্দেশ্যে এরূপ সম্পর্কে প্রয়োগ ঘটানো হয় তখন অনুচিত প্রভাবের দ্বারা সায় আদায় করা হয়েছে বলে ধরা হয়। এক্ষেত্রেও কিন্তু স্বাধীন সায় হয় না বা স্বাধীন সায় আসে না। প্রতারণা, যখন কোনো এক পক্ষ অনুচিত প্রভাবের মাধ্যমে অন্যের সায়কে প্রভাবিত করে তখন তাকে প্রতারণা বলে। চুক্তি আইনের ১৭ নং ধারায় বলা হয়েছে অপরকে ঠকানোর জন্য মিথ্যে ভাষণ প্রদান, কারসাজি করে যথাযথ তথ্য গোপন করা, অঙ্গীকার পালন না করা, ছলনার আশ্রয় নেওয়া, এসব যেকোনো কার্যকে প্রতারণা হিসেবে ধরা হয়। আর প্রতারণার মাধ্যমে আদায়কৃত সায় স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় নয়। চুক্তি আইনের ১৮ নং ধারায় বলা হয়েছে সত্য মনে করে কোনো অসত্য বর্ণনা প্রদান, প্রতারণার উদ্দেশ্য না নিয়ে কর্তব্য বা কাজের লঙ্ঘন,
ও বিনা দোষে ভ্রান্তি সৃষ্টিকে মিথ্যে বর্ণনা বলে। মিথ্যা বর্ণনার দ্বারা অন্যের মনে ভ্রান্তি সৃষ্টির মাধ্যমে প্রভাবিত হওয়ার ফলে চুক্তি বাতিলযোগ্য গণ্য হয়। আর মিথ্যা বর্ণনার মাধ্যমে যে সায় আদায় করা হয় সেটি কখনোই স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় নয়। কোনো বিষয়ে ভ্রান্ত বা মিথ্যা ধারণাকে ভুল বলে। ভুলের বশবর্তী হয়ে সায় প্রদান হলে সেক্ষেত্রে স্বাধীন সায় আসে না। চুক্তির উভয় পক্ষের ভুল হলে তার জন্য চুক্তি বাতিল হয়। তবে এক পক্ষের ভুলের দ্বারা সায় প্রভাবিত হলে তার জন্য চুক্তি বাতিল হয় না। তবে বিদেশি আইন সম্পর্কে ভুল হলে সেই চুক্তি বাতিল হয়। আর ভুলের মাধ্যমে যে সায় হয় সেটি কখনোই স্বাধীন সায় নয়। তাহলে আমরা দেখছি বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা, প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে যদি সায় প্রদান করা হয় তবে তা স্বেচ্ছাসায় বলা হয় এবং তাতে চুক্তিতে স্বেচ্ছাসায় প্রদান করা হয়েছে বলে ধরা হয়। এরপরে আলোচিত বিষয় যেটি হচ্ছে বল প্রয়োগ, এর ক্ষেত্র, এর পরিণাম। সহজ কথায় জোরপূর্বক বা শক্তি প্রয়োগ দ্বারা কারো সায় আদায় করা হলে তাকে বল প্রয়োগে অর্জিত সম্মতি বলে। চুক্তি আইনে 15 ধারায় বল প্রয়োগের সংজ্ঞায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে কোনো সম্মতিতে রাজি করানোর উদ্দেশ্যে বাংলাদেশ দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোনো কার্য সম্পাদন বা উহা সম্পাদনের জন্য ভীতি প্রদর্শন অথবা কোনো ব্যক্তির স্বার্থের প্রতিকূলে কোনো সম্পত্তি অবৈধভাবে আটক বা আটক করা প্রদর্শনকেই বল প্রয়োগ বলা হয়। শারীরিক বা মানসিক ক্ষমতা প্রয়োগের ঘটনাই হচ্ছে বল প্রয়োগ। চুক্তি একটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ঐকমত্যের ফসল। সাধারণ কথায় জোরপূর্বক বা শক্তি প্রয়োগের মাধ্যমে কারো সায় আদায় করা হলে তাকে বল প্রয়োগ দ্বারা অর্জিত সম্মতি বলে। চুক্তি আইনে 15 ধারায় আমরা দেখছি স্ক্রিনে বলেছি যে কোনো ব্যক্তিকে রাজি করানোর উদ্দেশ্যে তাকে তারা কোনো নিষিদ্ধ কোনো কার্য সম্পাদন করার জন্য কোনো ভয় ভীতি প্রদর্শন করা এই ধরনের যে ভাবে সায় আদায় করা হয় তাকে সেটা বলা হচ্ছে বল প্রয়োগ। বল প্রয়োগের মাধ্যমে সায় বা স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় আদায় করে নেওয়া হয়। অন্য কারো পক্ষে যদি কেউ বল প্রয়োগের মাধ্যমে সম্মতি আদায় করে বা অন্য কারো প্রতি ভীতি প্রদর্শন পূর্বক কাউকে চুক্তিতে বাধ্য করে সেক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষ নিজে বল প্রয়োগ করেনি বা তার প্রতি বল প্রয়োগ করা হয়নি এমন যুক্তির দ্বারা চুক্তি বৈধ করতে পারে না। আইন অনুযায়ী সায় বল প্রয়োগ দ্বারা প্রভাবিত হয়েছে কিনা তা এক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। চুক্তি আইনের 19 ধারায় আরো বলা হয়েছে বল প্রয়োগের দ্বারা সায় আদায় করা হলে যার উপর বল প্রয়োগ করা হয়েছে তা ইচ্ছা অনুসারে চুক্তি বাতিলযোগ্য হয়। সে চুক্তি বাতিল করতে পারে অথবা চুক্তি গ্রহণ পূর্বক অপর পক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে। তাহলে বল প্রয়োগ আমরা এটুকু নিশ্চিত হয়েছে যে বল প্রয়োগের মাধ্যমে বা শক্তি প্রয়োগের মাধ্যমে যে সায় আদায় করা হয় তা বাতিল করা হয় এবং এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে সে চুক্তি বাতিলযোগ্য করতে পারে এবং চাইলে সেই চুক্তি গ্রহণ করে অপর পক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে। বল প্রয়োগের ক্ষেত্রে কিছু ক্ষেত্র দেখা যায়, যেমন ধরো উচ্চ মূল্য বা উচ্চ হারে সুদ। উচ্চ মূল্য বা উচ্চ হারে সুদ দাবি করা বাংলাদেশ দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ নয়, ফলে উচ্চ মূল্য বা উচ্চ হারে সুদ দাবি করা বল প্রয়োগ বলে আইনগতভাবে বিবেচিত হবে না। অর্থাৎ সাধারণত গ্রামে দেখা যায় মহাজনরা যে সুদের বিনিময়ে টাকা দিয়ে থাকে সেক্ষেত্রে তারা যে উচ্চ মূল্যটা ধার্য করে এটি সাধারণত বল প্রয়োগেই হয় এবং সে যখন তার অর্থের প্রয়োজন হয় তখন মহাজনরা যেটুকু সুদ বলে তারা সেটুকু সুদ মেনে নিতে বাধ্য হয়। এক্ষেত্রে এই উচ্চ হারে সুদ দাবি করাটাকে বল প্রয়োগ বলা হচ্ছে না, বলা হচ্ছে যে সে তার প্রয়োজনেই নিচ্ছে। এরপরটা দেখো আইনের ভীতি প্রদর্শন। কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ভীতি প্রদর্শনকে বল প্রয়োগ বলে গণ্য করা যায় না, কেননা এই প্রকার ভীতি প্রদর্শন বাংলাদেশ দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ হয়নি। অর্থাৎ কাউকে যদি মিথ্যে আইনের ভয় দেখানো হয় তার থেকে কার্য সিদ্ধি করে নেওয়ার জন্য কিংবা তার সায় আদায় করার জন্য এটি বাংলাদেশ আইন দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ করা হয়নি। তাহলে এক্ষেত্রে বল প্রয়োগটাকে ব্যর্থ বা বল প্রয়োগে যে স্বাধীন সায়টা আদায় করা হয়েছে সেটাকে অবৈধ বলা যাচ্ছে না। আরেকটা হচ্ছে আত্মহত্যার ভীতি প্রদর্শন। আত্মহত্যা ভীতি প্রদর্শন দ্বারা কোনো সায় আদায় করা হলে তা বল প্রয়োগ সায় আদায় বলে গণ্য হবে কিনা এই সম্বন্ধে একটি সুন্দর মামলা আমরা দেখতে পাই। সেটি হচ্ছে আমিরাজু বনাম শেষমা, যেটা 1917 41 MAD 33। এই মামলায় এক ব্যক্তি আত্মহত্যার ভয় দেখিয়ে স্ত্রী ও পুত্রকে চুক্তিবদ্ধ হতে সম্মত করে। উক্ত ভীতি প্রদর্শনকারী ব্যক্তি যুক্তি দেয় যে যেহেতু আত্মহত্যা বাংলাদেশ দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ নয়
সুতরাং এটি বল প্রয়োগ বলে গণ্য করা উচিত নয়। এক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় যে আত্মহত্যা সর্বদাই আত্মহত্যার চেষ্টার অস্তিত্ব প্রমাণ করে এবং যে স্থলে যে কোনো প্রচেষ্টা দণ্ডনীয় অপরাধ, সে স্থলে ওই চেষ্টার পরিণতিও দণ্ডনীয় হবে বলে প্রকাশ। সুতরাং এই ধরনের ভীতি প্রদর্শন বল প্রয়োগ হিসেবে বিবেচিত। অর্থাৎ আমরা দেখছি বাংলাদেশ আইন এবং মাদ্রাজ আইনের মধ্যে এক্ষেত্রে একটু তর্ক আছে। বাংলাদেশে আত্মহত্যার মাধ্যমে ভয় দেখিয়ে বল প্রয়োগটাকে অবৈধ কিংবা দণ্ডবিধি করা হয়নি। যদিও মাদ্রাজ কোর্টে এটা রায় দিয়েছে যে বল প্রয়োগের মাধ্যমে আত্মহত্যার মাধ্যমে কোনো সায় আদায় করা বা তাদেরকে কোনো চুক্তি করতে বাধ্য করা, ভীতি প্রদর্শন করা, এটা অবশ্যই বল প্রয়োগের মধ্যেই পড়ে। তবে এটি অবশ্যই দণ্ডনীয় অপরাধ। আর আমরা একটি কথা খুব ভালো করে জানি, সেটা আমাদের সামাজিক জীবন আচরণ বলো কিংবা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলো, আত্মহত্যা হচ্ছে একটি মহাপাপ, যা ইহকাল পরকাল সবই ধ্বংস করে দেয়। আর আমরা সৃষ্টির সেরা জীব, আত্মহত্যা করে কেন নিজের জীবনটা ধ্বংস করবো? একবার জীবন চলে গেলে তো এটা ফিরিয়ে আনা যায় না। তাহলে আত্মহত্যা করে আমরা কেন নিজের জীবন নষ্ট করব? যদি সমস্যা আসে সেটা ফেস করব, প্রয়োজনে সেটা মোকাবেলা করব অথবা মেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আত্মহত্যা কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। এটা সব সময় অন্যায় একটি কাজ। এরপরেরটা আসো পরিণাম, বল প্রয়োগের পরিণাম। চুক্তি আইনে 19 ধারায় বলা হয়েছে, বল প্রয়োগের দ্বারা সায় আদায় করা হলে যার উপর বল প্রয়োগ করা হয়েছে তার ইচ্ছানুসারে চুক্তি বাতিলযোগ্য হবে, অর্থাৎ সে বাতিল করতে পারবে বা গ্রহণ করে অপর পক্ষকে পালনে বাধ্য করতে পারে। অর্থাৎ সে তাকে শারীরিক অথবা মানসিক অথবা আইনের ভয় ভীতি প্রদর্শন করে যে তার বল প্রয়োগের মাধ্যমে তাকে সায় আদায় করা হয়েছে, এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ যার উপর এই বল প্রয়োগ করা হয়েছে সে চাইলেই তার ইচ্ছানুসারে চুক্তিটা বাতিলযোগ্য হবে। আবার সে চাইলে এটি গ্রহণ করে অপর পক্ষকেও চুক্তি পালনে বাধ্য করতে পারবে। এক্ষেত্রে আমরা নিম্নোক্ত বিষয় কয়েকটি দেখি। দেখো, বল প্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে যার সম্মতি আদায় করা হয়েছে তার ইচ্ছা অনুসারে চুক্তিটি পালন করতে পারে। বল প্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে যার সম্মতি আদায় করা হয়েছে তার ইচ্ছা অনুসারে চুক্তিটি বাতিল হতে পারে। ক্ষতিগ্রস্ত পক্ষ যাকে বল প্রয়োগ করা হয়েছে সুবিধাজনক মনে করলে চুক্তি অনুযায়ী অপর পক্ষকে তা পালনে বাধ্য করতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখছি স্বাধীন সায় যেটি চুক্তি সম্পাদনে বা চুক্তির উপাদানের একটি অন্যতম উপাদান, সায় বা স্বেচ্ছাসায় বা স্বাধীন সায়। এই স্বাধীন সায়কে বল প্রয়োগ দ্বারা প্রভাবিত করা যায়। বল প্রয়োগের কিছু ক্ষেত্র আছে এবং বল প্রয়োগের পরিণামও আছে। পরবর্তীতে আমরা এই স্বাধীন সায়ের প্রভাবিত করে এরকম আরেকটি জিনিস যে অনুচিত প্রভাব, সেটি নিয়ে আসবো। তোমরা আমি একটু একটু করে পড়াচ্ছি, তোমরা একটু একটু করে বোঝার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো। ল বিষয়টি পুরোটা আইনের উপর, কোনো কিছু বানিয়ে লেখার সুযোগ নেই। বুঝে আইনের ধারাগুলো মুখস্থ করে সেভাবেই আমাদেরকে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে হবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার সকল ক্লাস তোমরা এই ইউটিউব চ্যানেলে পাবা, প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা তোমরা প্রিন্সিপাল ওমর গনি MES কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমর গনি MES কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। ধন্যবাদ। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই লিংকে কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।